নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। গতকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছিলেন। আজ বাকি আরও মারাত্মক এবং বিস্ফোরক কথাবার্তা শুনবেন। কখনো এরকম কোনোদিন নিজে মৃত্যুর মুখোমুখি হয়েছেন? আমি বিনপুরে ছিলাম। আইসি বিনপুর ছিলাম প্রমোশন পেয়ে। সরি, মৃত্যু তার আগে বলছি, আমি ওসি খানাকুল ছিলাম। 2রা নভেম্বর 2009 সকালবেলা একটা খবর এলো যেরকম কাঁটাপুকুর গ্রামে এরকম সিপিএমের সমস্ত দুষ্কৃতীরা ঢুকে পড়েছে এবং প্রায় 300-400 দুষ্কৃতী বলা হতো, হারমাদ বলা হতো আর কি। তো ঢুকে পড়েছে, হারমাদরা ঢুকে পড়েছে, তাদের হাতে বিভিন্ন রকম অস্ত্র, গুলিগালা চালাচ্ছে। মহিলারা মসজিদে ঢুকে গেছে ভয় পেয়ে, আত্মরক্ষার জন্য। কয়েকজন গুলিবিদ্ধ, বাড়িঘরে আগুন জ্বলছে, লুটতরা চলছে। আর আপনি থানার পাশে বসে আছেন, 2 কিলোমিটারের মধ্যে এগুলো চলছে। কতদিন আমরা সহ্য করবো? শৈলেন সিং তখন তৃণমূলের নেতা ছিল, তখন তো ভয় কেউ তৃণমূল করতো না, কিন্তু শৈলেন সিং তৃণমূলটা করতো আর কি। তো বললাম, আমি সাহেবকে বললাম যে স্যার একটু যেতে হবে স্যার, এ তো বাজে ব্যাপার হচ্ছে। তখন সতীশ বন্দ্যোপাধ্যায় সাহেব ছিলেন। বললেন ঠিক আছে যাও, সাবধানে যেও। গেলাম, গিয়ে যেতেই তো গাড়ি ভেঙে দিল ক্ষিপ্ত জনতা, যে কেন দেরি হলো এত। মানে গ্রামবাসী আর কি, মানে যারা মার খেয়েছে, যাদের ক্ষতি হয়েছে, তারা কোনো পলিটিক্যাল পার্টির নয়। ঠিক। তো তারপরে দেখলাম প্রায় 100-2 সামনে দাঁড়িয়ে আছে মাঠের ওপারে। তো হারমাদদের কাছে কি কি অস্ত্র থাকতো? যেমন ধরো 315 রাইফেল থাকতো। হ্যাঁ, মানুষ মরে যাবে, মানুষ মরতো তো। ছোট আর্মস থাকতো। তারপরে ধরো ওই শ্যালোর পাইপ কেটে কামান তৈরি করতো, কাঁধে করে নিয়ে আসতো। ভক্সেল বলতো, রকেট লঞ্চার টাইপের দিকে নিয়ে আসতো। ওর মধ্যে কি মানে বারুদ দিত, পেছন থেকে আগুন দিত, ওরা ফাঁস করে গিয়ে পড়তো। পড়ে গেলেই তুমি আগুন ধরে মরে যাবে। আগুন ধরে প্লাস হচ্ছে স্প্লিন্টারও রয়েছে। তো নিয়ে টিয়ে দেখছি আমাদের সামনে আর একদল ঢুকে গেছে ভেতরে, তারা তাণ্ডব চালাচ্ছে। ভেতর থেকে, গ্রাম থেকে গুলিগালার আওয়াজ আসছে। তো আমাদের দিকে ফায়ার শুরু করে দিল মাঠের ওপার থেকে। ধরো এই আমাদের সঙ্গে ওদের ব্যবধান কত, 150 মিটার মাত্র। হ্যাঁ, রেঞ্জ তো একদম 500 মিটার। আমরা তো শুয়ে টুয়ে পড়লাম, পড়ে আমরা প্রথমে গ্যাস ফ্যাস দিয়ে চেষ্টা করলাম। তো গ্যাসে গিয়ে আর ওই ভক্সেল আটকানো যায় বা গুলি আটকানো যায়? ফায়ারিং শুরু হলো। কিছুক্ষণ বাদে দেখলাম আমাদের কনস্টেবল চিত্তদাস, তার থাইয়ের এপারে গুলি ঢুকে ওপারে চলে গেছে। ঠিক আছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। আর পুরো এলাকাটা সিপিএমের সমস্ত লোকজন ঘিরে দিয়েছে, কোনো সাংবাদিককে ঢুকতে দিচ্ছে না। অনেক সাংবাদিক আমায় ফোন করছে, আমি বললাম ভাই এখন আর ফোন ধরার সময় নেই। বলছে স্যার আমরা ঢুকতে পারছি না। তারপরে দেখি একটা ফোন এলো, আমাদের এসপি সাহেব ফোন করলেন। বলছি সুকমল, তুমি খুব ভালো কাজ করেছো, প্রতিরোধ গড়ে তুলেছো, কিন্তু এখন একটু থামতে হবে, ঠিক আছে? অনিল বোস আমাকে বলছে, ওনারও দোষ নেই, তা তুমি একটু অনিল বোসের সঙ্গে কনফারেন্সে কথা বলো। ঠিক আছে, আমি বললাম স্যার ওই লোকটাকে কথা বলতে বলছেন স্যার? ফোনে কনফারেন্স সিস্টেম তখন এসে গেছে। হ্যাঁ। তো কনফারেন্সে কথা বলছেন, কথা বলার পরে আমাকে বলছে যে এই সুকমল ওখান থেকে চলে যাও, ওখানে মাইন পোতা আছে, ঠিক আছে? তা আমি বললাম মাইন পোতা থাক আর যাই পোতা থাক, আমি যাবো না, কেননা ওরা বন্ধ না করলে, আমরা বন্ধ করলে আমরা মরে যাব। তারপর দেখলাম কিছুক্ষণ বাদে গুলিগালা বন্ধ হলো। হ্যাঁ, না, ওদের হারমাদে তখন 2-3 জন পড়ে গেছে, আহত হয়ে গেছে আমাদের গুলিতে। না, আপনাকে গালাগালি দেননি? গালাগালি আর কি বলবো, আমি বললাম যে মাইন আপনার পশ্চাৎ দেশে যাবে, ঠিক আছে? এইটা বলতে পারলাম। হ্যাঁ, তখন এই বড় সাহেব বলে, হ্যাঁ মাথা গরম করো না, অমুক তমুক। সাহেব ভালো ছিলেন, ভালোবাসতেন আর কি। তো আমি বললাম স্যার যা করেছে স্যার, আপনি চিত্তর অবস্থা দেখলে কান্না হয়ে যাবে স্যার, পেয়ে যাবো। লোকটা বাঁচবে কিনা ঠিক নেই, এত ব্লিডিং হচ্ছে, প্রফিউজ ব্লিডিং হচ্ছে, আর থাইয়ের এফোর হয়ে গেছে। তো তারপরে এই অবস্থা সব রিট্রিট করে গেল, আমরাও থানায় চলে এলাম। ঠিক সেম হয়েছিল তোমার 26শে নভেম্বর, আমরা অ্যান্টি টেরোরিস্ট ডে পালন করব, বাচ্চাদের ডেকেছিলাম স্কুলের। হঠাৎ খবর এলো যেরকম আমাদের থানা মাছপুর এলাকায় হারমাদ ঢুকেছে। মাছপুরটা খানাকুলের আমাদের থানা থেকে 8-10 কিলোমিটার দূরে হবে। তো আমার তখন ওই 2রা নভেম্বর গাড়ির পরে আমাদের একটা গাড়ি অলওয়েজ রেডি করা থাকতো, যে গাড়ি আর ফোর্স ওখানে যাতে অন্যের উপর ভরসা করতে না, যাতে করে আমার খুব দ্রুত ঘটনাস্থলে যেতে পারি। ঠিক।
তো আমি বড় সাহেবকে বলে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে তারপরে দেখলাম যে আমরা যখন মাঝপুরে পৌঁছচ্ছি, সুরাত আলী বলে একজন তৃণমূলের কর্মী, বয়স্ক, অনেক পুরনো কর্মী, আমাকে তো কাঁদতে কাঁদতে এলো, স্যার দেখুন স্যার আগুন ধরিয়ে দিয়েছে সব, ঠিক আছে, এবং গুলিগালা চালিয়েছে, ইনজিওর্ড হয়েছে। দেখলাম যে বলে ওই দেখুন স্যার বেরিয়ে যাচ্ছে সব হারমাদরা। দেখলাম প্রায় 1-150 হারমাদ, সব ওই রকম কালো কম্বল চাপা দেওয়া, ভেতরে বড় রাইফেল, যত রকম অস্ত্র আছে নিয়ে টিয়ে যাচ্ছে আর কি। আমরাও ধাওয়া করলাম, আমরাও ফায়ার করছিলাম, করতে করতে ওরা দেখলাম একটা নিচু জায়গাতে আড় নিল, নিয়ে ওখান থেকে ফায়ার করা আর নিল মানে আড়াল আড়াল করে, হ্যাঁ, দিয়ে ফায়ারিং করছিল, আমাদের পুলিশ ভাষায় আড় বলে। তারপরে একটা বাচ্চা ছেলে না তোমার ঠিক ওই ফায়ারিং লাইনের সামনে চলে আসছিল। তো আমি দেখলাম বুঝতে পারিনি, হ্যাঁ। তো এবার আমি কত হবে 8-10 বছরের, ওই বাচ্চাটাকে টানতে গিয়ে দেখলাম যে একটা কি এসে লাগলো পায়ে। কোন জায়গায় লেগেছে? এই বাঁ পায়ে, এইখানটায় গোড়ালির উপরে। দেখান, এখন আর নেই, এই জায়গাটা লেগেছে। আচ্ছা আচ্ছা, গোড়ালিতে এসে লাগলো, হ্যাঁ, লেগে তো প্রচণ্ড রক্ত রক্ত বেরোচ্ছে। এবং তোমার যখন গুলি লাগবে না, তোমার দেখবে ওই জায়গাটা প্রায় অবশ হয়ে যাবে, ঠিক আছে, তুমি বুঝতে পারবে না প্রথমে, তারপরে জ্বালা শুরু করবে আর কি। আমার যেটা হয়েছিল আর কি, মানে গুলি লাগলে নাকি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায় না প্রথমে। কিছুক্ষণ বাদে আমি চিৎকার চাই, আমি মানে চিৎকার করছি যে বাঁচাও বাঁচাও করে। তারপরে এসে আমাকে একটা দোকান ঘরে তুললো। তখন আমি এসডিপিওকে ফোন করলাম, এসডিপিও সাহেব ছিলেন সমীরণ রায়, রিটায়ার করে গেছেন। আমি বললাম স্যার এরকম একটু আমাদেরকে একটু হেল্প করুন, আমরা এখানে পড়ে আছি। উনি আমাদেরই এসডিপিও, বলছে কী করে যাব, আমার কাছে তো লোকজন নেই, ঠিক আছে বলে তারপরে যাই হোক আমি বড় সাহেবকে ফোন টোন করলাম। তা ওখান থেকে খানাকুল হসপিটাল থেকে তারপরে আমি পিজি উরবান ওয়ার্ডে ভর্তি ছিলাম 15 দিন। তারপরে মুকুলবাবু গেছিলেন, তারপরে মদন বাবু টাবু, অনেক নেতা ফেতা গেছিলেন আর কি। তো তারপর দিন বর্তমানে আশ্চর্যজনকভাবে বেরোলো যে অনিল বোস বিবৃতি দিচ্ছিল যে সুকমলবাবু নিজের পায়ে নিজে গুলি করেছেন, ঠিক আছে। তো তো এটা কে বলেছে? ওনার অস্ত্র বিশেষজ্ঞ, পুলিশেরই কোনো একজন লোক আছে, সে এখন জানি কে বলেছিল, অস্ত্র বিশেষজ্ঞ, সে এখন চাকরি বাকরি করছে পশ্চিমাঞ্চলের কোনো একটা জেলায়। এবং সবচেয়ে বড় ব্যাপার দেখো, আমি গুলি খেলাম, আমরা আহত হলাম, মামলা করলো মানে অনিলবাবু, মানে কিছু পুলিশের সহায়তায়, একজন ইন্সপেক্টরের সহায়তায় আমার বিরুদ্ধে আরামবাগ কোর্টে। সেটা জামিন নিতে গিয়ে আমি প্রায় সন্ধে অবধি আটকে ছিলাম, জামিন দেবে কি দেবে না। তা আমি মামলা করলো, কেন মামলা করলো? এফআইআরটা যতদূর মনে পড়ে লেখা ছিল যে সুকমল বাবু বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে গুলি করিতে করিতে চন্দ্রভান গ্রামে হইলেন। তারপরে কি হলো লিখছে না, যে গুলি খেয়েছি পড়ে গেছি সব লিখছে না, দিয়ে একটা রায়োটিং ফাইটিং হাবি জাবি কেস করে একটা কোর্ট কমপ্লেন কেস করেছিল। তো সেজন্য আমার প্রমোশন আটকে গেছিলো, ঠিক আছে। ডিপার্টমেন্ট বললো যে ওই কেসে খালাস না হলে হবে না। তো যাকে আমি সাহেবকে বললাম স্যার এটা তো সর্বৈব মিথ্যে, কেননা গুলি আমি খেয়েছি, লোক ওখানে সাধারণ পাবলিক মেরেছে হারমাদদের গুলিতে, বনিলবাবুর লোকেদের গুলিতেই, তো সেখানে স্যার এই কেসগুলো কেন হবে? তো যাই হোক আমাকে কেস থেকে বেকসুর খালাস করে দিয়েছিল। সেটা কোর্ট করেছিল, ডিপার্টমেন্ট হেল্প করেছিল? কিছুই করেনি। আমি তোমাকে বলছি, চিত্তবাবু যখন গুলি খেয়ে ইনজিওর্ড হলো, আমি ডিপার্টমেন্টকে বললাম, কনস্টেবল সাহেবদের ট্রিটমেন্টের জন্য, ওনারা প্রথমে বললেন টাকা দেবেন, তারপরে কেউ টাকা দেয়নি। ডিপার্টমেন্ট টাকা দিত না, তোমাকে আমি বলি। তারপরে আমরা থানা থেকে সব সহকর্মীরা চাঁদা তুললাম, আমি ছিলাম, স্বর্ণেন্দুবাবু ছিল, স্বর্ণেন্দুবাবু খুব ভালো ভূমিকা নিয়েছিলেন, গ্রামের কিছু লোকজন ছিল, তারা সমস্ত টাকা পয়সা তুলে পিজি হসপিটালে যদিও ওনার চিকিৎসা হচ্ছিল, কিন্তু বাইরেও তো থেকে ওষুধপত্র কিনতে হচ্ছিল, পথ্যর ব্যাপার ছিল, কেয়ারের ব্যাপার ছিল, তো সেগুলো করা হলো আর কি। আমার ক্ষেত্রেও তাই, আমিও কোনো পয়সা করি ডিপার্টমেন্ট থেকে পাইনি। আমি যখন আহত হয়ে পিজি হসপিটালে ভর্তি, ডিআইজি সাহেব গেলেন, এই যে অনিল বসুর গল্পটা বলেছিল না, তো আমাকে জিজ্ঞেস করলেন যে ঠিক কোথায় দাঁড়িয়েছিলেন আপনি, মানে বুঝতে পারছি যে ওই ব্যাপারটাই। কে ছিলেন? জগমোহন সাহেব। তো আমি বললাম স্যার আমি জানি আপনি কি বলতে চাইছেন স্যার, যাই বলুন স্যার, গুলি আমি খেয়েছি এবং সব তো পরীক্ষা নিরীক্ষা চলছে, বোঝা যাবে স্যার। না আমি সে কথা বলিনি। আমি বললাম ঠিক আছে স্যার, যা হবে, এবার তোমাকে ফিরতে হবে, নাহলে জেলার মরাল ডাউন হয়ে যাবে, তুমি ওই থানাতেই ফেরো। ওই থানাতে ফিরলাম, ফিরে ওই হাওয়াই চপ্পল পরে ল্যাংড়াতে ডিউটি করতে যেতাম বিভিন্ন জায়গায়, রেড ফেড, কারণ তো জুতো পরতে পারছি না, ব্যান্ডেজ বাঁধা। আমি জানো তো মানে প্রায় 2-3 বছর ভুগেছি মানে ওই পায়ের চোট নিয়ে। তারপরে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল আপনার বিরুদ্ধে? খানাকুলের তো? হ্যাঁ।
আমাকে একদিন, আমি তো ডিআইজি সাহেবের কথায় মরা লাভ করার জন্য জেলায় আবার জয়েন করলাম, লুঙ্গি পরে হাফ প্যান্ট পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি ডিউটি করতাম। তো 2-3 মাস বাদে আমাকে এসপি সাহেব বাংলোয় ডেকে পাঠালেন। উনি অপারক ছিলেন, তো ডেকে পাঠিয়ে বলেন, সুকমল তোমাকে আর রাখা যাচ্ছে না। আমি কোথায় স্যার? বলছে খানাকুলে সিএম চাইছেন না, বুদ্ধবাবু চাইছেন না। আমি কেন স্যার? বলছে চাইছেন না, আমি আর কি করে বলবো, বুঝতেই পারছো কেন চাইছেন না। তা আবার উনি চাইছেন যে যাতে মিডিয়া হাইপ না হয়, তোমাকে বদলি করলে মিডিয়া হাইপ হবে, তুমি একটা কাজ করো, তুমি ছুটি চলে যাও। তো ঠিক, আমি বললাম ঠিক আছে। এই ছুটিগুলো কি সবেতন হয় না? হ্যাঁ, সবেতন ছুটি। তো আমি বললাম স্যার ঠিক আছে, আমি অনেকদিন ছুটি টুটি যাই না, দিন স্যার ছুটি চলে যাই। তো আমি ছুটির পরে জয়েনই করতে পারছিলাম না, যতদিন না নতুন এসপি এলো আর কি। তার মানে কি আসলে বুদ্ধবাবু চেয়েছিল না মাঝখানে অন্য কেউ চেয়েছিল? বুদ্ধবাবুর নাম বলা হয়েছিল? নাম বলা হয়েছিল হয়তো, এটাও তো হতে এটাও পারে। হতে পারে। সত্যি কি আপনি শাসক বিরোধী ছিলেন? না, আমি কোনো কালেই কোনো সময় শাসক আমি অন্যায় বিরোধী ছিলাম। আমি বলবো না সিপিএমের সব লোক খারাপ, কোনো রাজনৈতিক দলেরই কিন্তু সবাই খারাপ নন, ভালো লোক আছেন। তার এই যে পুলিশকে সবাই দলদাস বলে, পুলিশকে কি বাধ্য হয় পুলিশ যে সরকারে থাকবে তার কথা শুনতে? দেখুন, কিছু কিছু জায়গায় মনে হতে পারে যে মানে আমি বিরোধীর হয়ে কাজ করছি না বলেই দলদাস, কিন্তু আপনাকে লিগাল ইমপ্লিকেশানসগুলো বোঝার দরকার আছে। এবং অনেক সময় এটা হয় যে মানে পুলিশরাও তো চাকরি বাকরি করে, তাদেরও তো ফ্যামিলি আছে। ধরুন আপনাকে খড়গপুর থেকে আপনাকে পাঠিয়ে দিল শিলিগুড়ি, আপনার বাড়িতে ক্যান্সার রোগগ্রস্ত মা, আপনার নাবালক শিশু, তো তখন তো এটা অন্যের কাছে দৃষ্টান্ত হয়ে যাবে যে এই লোকটাকে পাঠিয়ে দিচ্ছে, আমাকে হলে এরকম পাঠিয়ে দেবে। এর পরের পোস্টিং কোথায়? পরে পোস্টিং তোমার ইয়েতে চুচুড়া থানায় ছিলাম কয়েকদিন, তারপরে প্রমোশন হয়ে চলে গেলাম আইসি বিনপুর। ওখানে জঙ্গলমহলে ছিলেন যে এতদিন, সব থেকে বড় কোনো অপারেশন হ্যাঁ, কি হয়েছিল? যেটা হয়েছিল যে ধরুন ওখানে না, আমি যখন শিলদায় গেলাম, আমি যখন বিনপুরে গেলাম চার্জ নিয়ে, তখন শিলদা কেসে আমার সরস্বর মাহাতোর নাম এসেছিল। এর আগে ওই যে ট্রেন কি জানো, জ্ঞানেশ্বরী কাণ্ডে, ওখানেও ওর নাম ছিল। সবকিছুতেই শশধর। এবং বেঙ্গল, ঝাড়খণ্ড, ওড়িশা যে রিজনাল কমিটি ছিল, ওর এরিয়া কমান্ডার ছিল। মানে আমি বলবো যে কিষাণজিৎ থেকে, আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন, কিষাণজিৎ থেকেও কিন্তু আপনার শশধর মাহাতো আমার মনে হয় পোটেনশিয়াল অনেক বেশি ছিল ওই জায়গায়, লোকাল নেতা হিসেবে শশধর। হ্যাঁ, এবং কিষাণজি কিন্তু ওর কাঁধেই ভর করে থাকতো, ঠিক। বাদ বাকি কিষাণজি কিন্তু ওখানে বিরাট কিছু ছিল না, তো এরকম করতো। তারপরে ইলেকশনের ঠিক আগে আমাকে সাহেব বললেন, ত্রিপাঠী সাহেব, যে সুকমল তোমার তো ওই জায়গাটা খুব ডেঞ্জারাস আছে, তো আমরা তোমাকে এক কোম্পানি সিআরপিএফ দিচ্ছি, রাখার জায়গা করো। তো আমরা আধারিয়া যে পঞ্চায়েত অফিস আছে ওখানে আমরা রাখার ব্যবস্থা করলাম। তো যেদিনকে রাখা টাকার সমস্ত ফ্যান ট্যান লাগিয়ে টাগিয়ে দিয়ে এলাম, যৌথ বাহিনী তার 2 দিন পরে ঢুকবে, সিআরপিএফ ঢুকবে, হঠাৎ দেখি তার পরের দিন খবর এলো যে ওই পঞ্চায়েত অফিসটাই মাইন দিয়ে উড়িয়ে দিয়েছে, ঠিক আছে, এবং পোস্টার লিখে গেছে যে পঞ্চায়েত অফিস জনসাধারণের অফিস, এই অফিস সেনাবাহিনীর জন্য বা পুলিশের জন্য নয়, ঠিক আছে, মাওবাদী, সিবিআই মাওবাদী। তারপরে আমরা ভেতর থেকে জানলাম যে এটা শশধরই করে গেছে, যাতে করে মাওবাদী না ঢোকে, মানে এরা না। হ্যাঁ, তো আমাদের তখন একজন ভালো সোর্স ছিল, নাম বলছি না, তো এই সোর্সটা এবং আমাদের ডিএসপি সাহেবেরও, অমলান সাহেবেরও সোর্স ছিল। এরা বললো যে এরকম বিনপুর এবং জামবনির বর্ডার চনসরো গ্রামে আপনার একটা বাড়িতে ও আছে, সরোদর মাহাতো আছে, সুচিত্রা মাহাতো আছে, আরও ছেলেপেলে আছে। আমি সোর্সকে বললাম যে এটা তুই লোকেট কর। বলছে স্যার লোকেট করা খুব সহজ, গ্রামে তো সব তো কাঁচা বাড়ি, হ্যাঁ, আর সরোদর মাহাতোর হাঁপানি আছে, যদি পাকা বাড়ি ছাড়াও থাকবে না, তো পাকা বাড়ি দেখুন কোথায়, মাটির বাড়িতে স্যাঁতস্যাঁতে, হ্যাঁ বলে, হ্যাঁ অ্যালার্জিক ইনফেকশন হয়। হ্যাঁ, তো বলার পরে বলছে যে ওকে আমরা লোকেট করলাম বাড়িটা, যে ঝাড়খণ্ড পার্টির এক নেতার বাড়িতে থাকে, তখন তো জোর করে থাকতো এরা। তো প্ল্যান ঠিক হলো, মুকেশ কুমার সাহেব ছিলেন তখন অ্যাডিশনাল এসপি অপারেশন, খুব হেল্প করেছিলেন।
তখন তো ঝট করে এরকম অপারেশনের পারমিশন পাওয়া যেত না, তো আমি সাহেবকে বোঝালাম, মুকেশ কুমার সাহেবকে, এখন সিপি আছেন বিধাননগরে, যে স্যার এটা পাওয়া যাবে, এবং উনি আমাদের উপর খুব আস্থা রাখতেন। ঠিক। বুঝে সুকমল ঠিক আছে, মাল প্ল্যানটা উনি দেখলেন, দেখে টেকে উনি বিবেচনা করলেন, করার পরে বললেন ঠিক আছে সুকমল, আমিও যাব বলে। আমি বললাম ঠিক আছে স্যার চলুন। তো টিম ভাগ হলো, আমি অমলান সাহেব মানে অমলান কুসুম ঘোষ এবং মৃত্যুঞ্জয় হাজরা সিআরপিএফের এসি, এই তিনজন অফিসার। ফার্স্ট ফোর্স। না বলছি সম্ভবত 5টা মোটরসাইকেল ছিল, আমি ছিলাম, আমার একজন ছেলে ছিল ফার্স্ট বা সেকেন্ড এসিপি, আর অমলান সাহেবেরও 2টো বাইক ছিল সিকিউরিটি নিয়ে, আর মৃত্যুঞ্জয় হাজরারও 2টো বাইক ছিল। না আমি বলছি ফার্স্ট গ্রুপটা হচ্ছে আপনারা। আমরা, হ্যাঁ, ফার্স্ট গ্রুপের প্রথমে আমি আছি। আচ্ছা। প্ল্যান অফ অ্যাকশন ছিল যে আমরা আমি চটি পড়ে গেছিলাম যাতে করে না বুঝতে পারি, আর এমনি সিভিল, হ্যাঁ। আর AK-47গুলো আমরা ঠিক ওই মার্চ হলো, আমরা ফুল হাতার মধ্যে ফোল্ডিং তো, হ্যাঁ, ফুল স্লিভ জামার তলায় আমরা ঢুকিয়ে দিয়েছিল আর কি। আচ্ছা। তো যা হোক, প্ল্যানটা ছিল যে আমরা বাড়ির সামনে যাব, আমরা ডাকলেই পুলিশ বুঝবে, ফায়ার করবে, বা বন্দুক নিয়ে বেরিয়ে আসবে, তখন আমরা ফাঁকা ফায়ার করব, তখন ও আরও অ্যাসিওর্ড হয়ে যাবে যে ও করেছে। তারপরে ওরা যদি ফায়ার করে তাহলে আমাদের ডিফেন্সিভ ফায়ার যেরকম হয় সেরকম, আর না হলে আপনারা ধরার টার্গেট নিয়ে গেছিলাম। আমরা কখনোই কিন্তু মারার টার্গেট নিয়ে যাইনি। তো এবার যখন যাচ্ছি তখন গোলাশুলির জঙ্গলে বৃষ্টি শুরু হয়ে গেল। আচ্ছা। তো বৃষ্টি তো মোটরসাইকেলে, হ্যাঁ মোটরসাইকেলে। আচ্ছা, এই যে মুকেশ কুমাররা মানে সেই সময় ওরা যারা ছিলেন ওরা, এবার মুকেশ কুমার সাহেব করলেন কি, ওদের সারাউন্ডিংটা। আচ্ছা, একটা প্রথমে আমরা, হ্যাঁ, তারপরের সার্কেলটা হচ্ছে সিআরপিএফ এর জওয়ানরা থাকবে, ওরা ওই দিক দিয়ে ঢুকবে, হ্যাঁ, উল্টো জামবনি হয়ে ঢুকবে, আর ওনাদের সঙ্গেই আমাদের অপারেশন সাহেব মুকেশ কুমার সাহেব থাকবেন, ছিলেনও। ঠিক। আর এই রাস্তাটা গিয়ে জামবনির দিকে উঠেছে। হ্যাঁ, জামবনির দিকে উঠেছে, আমাদের আর ঝাড়খণ্ড চলে গেছে। তো এবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমার সেদিকে খুব জ্বর, হ্যাঁ, জ্বর নিয়ে গেছিলাম আর কি, অ্যালপাল ফ্যালপাল খেয়ে। আমি বললাম যে স্যার বৃষ্টির মধ্যে ভালো লাগছে না, ছেড়ে দিন, বেশালা থাকবে কি থাকবে না ঠিক নেই। তখন বলছে যে এসডিপিওকে বললেন, অমলান সাহেবকে বললাম, তখন বললেন, তারপরে কিছু বৃষ্টি থামলো, তারপরে আবার বললাম ঠিক আছে স্যার চলুন দেখি একবার। উনিও বললেন চলুন, যখন বেরিয়ে দেখা যাক, কপাল ঠুকে যদি পাওয়া যায়। তারপরে গেলাম, গিয়ে বাড়িতে পৌঁছলাম, সোর্স তো রেখেই রেখেছিল, আইডেন্টিফাই করা বাড়ি, আর একটাই পাকা বাড়ি। হ্যাঁ, বাড়ির একটা জানলা রয়েছে রাস্তার দিক করে, আর এদিকে ডান দিক দিয়ে ঘুরে সামনে হচ্ছে দরজা। তো দরজার ওখানে গিয়ে আমি ফার্স্ট বললাম, সরদারকে ডাকলাম, ডাকার পরে কি নামে ডাকলেন? শশধর বলে? কিরণ, ওর ডাক নাম কিরণ। ইয়েস। হ্যাঁ, কিরণ বলে ডাকলাম, ডাকার পরে কে, ও তো বুঝতে পেরেছে কিছু একটা ব্যাপারে, হ্যাঁ কে বুঝতে পেরেছে একটা, আমি বেরিয়ে, ঠিক আছে, কেউ নেই বাড়ির সামনে, আশেপাশে কেউ নেই, আমরা বৃষ্টি হচ্ছে, আমরা পুলিশ। হ্যাঁ, বৃষ্টি হওয়ার জন্য কিন্তু ও যে সেন্ট্রিটা আছে সরে গেছিল, নাহলে খবর হয়ে যেত। আচ্ছা। কি ব্রিজেশ না কি একটা নাম ছিল, দিয়ে সেন্ট্রি তো রাখা থাকে। তো যাই হোক, তারপরে দেখলাম ও আর্মস নিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে, সামনে, হ্যাঁ একদম সামনে, দরজা খুলে বেরিয়ে, হ্যাঁ দরজা খুলে আর্মস নিয়ে। এবার আমি একটা ফাঁকা ফায়ার করলাম, ঠিক আছে। আচ্ছা, আপনি কি 9mm ছিল ফাঁকা ফায়ার করতে, ও মানে ইলেকট্রিকের গতিতে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে উল্টো দিকে ফায়ার করতে করতে, পেছন দিকে মুখ করে ফায়ার করতে করতে আমাদের দিকে এগোচ্ছে। দেখলাম ধপ করে পড়ে গেল, ঠিক আছে, মানে ওকে আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, দৌড়চ্ছে, আপনারা ফায়ার করছেন ওকে টার্গেট করে, হ্যাঁ ও আপনাদের টার্গেট করে ফায়ার করছে। এর মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার পর আমি বললাম স্যার আপনি দেখুন, আমি আরেকটা জিনিস দেখেছি, দেখলাম একটা ভদ্রমহিলা প্যান্ট শার্ট, আপনি বাইরেই প্যান্ট শার্ট পরে বেরিয়ে আসছে। আমি বুঝতে পারলাম যে এটা সুচিত্রা মাহাতো জাতীয় কী হবে, যে যা বর্ণনা দেখেছিলাম, পিট্টু ব্যাগ আছে, ও দৌড়চ্ছে, আমি ওর পেছনে ধাওয়া করলাম, মানে রাস্তা দিয়ে দৌড়চ্ছে। আমি বললাম এই থামো 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 থামো, হ্যাঁ, ও থামছে না। তো এবার আমি একটা ব্ল্যাঙ্ক ফায়ার করতে যাব, তো দেখি আমার 9mm কক হয়ে গেল, আর তখন না খুব স্লাসি ছিল মাটি, আর আমি চটি পড়েছিলাম, স্কিট করে পড়ে গেলাম, তো ও বেরিয়ে চলে গেল। যাকে তারপরে মানে আপনি ওকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলেন না? সারদার দেখলাম এসে মোড়ে পড়ে আছে, ওর এখান থেকে যেটা আমাদের ধারণা হয়েছে, জানি না পোস্টমর্টমটা আমাদের কাছে নেই, যেটা আমাদের মনে হলো যে ও ফায়ার করছিল, ফায়ার করতে করতে পেছনে যাচ্ছিল, এদিকে গুলি হয়েছে,
গুলি তো খেয়েইছে, প্লাস ধরুন ও মানে আলে ধাক্কা খেয়ে পড়ে ওরে যে ইয়ে ছিল ওটা ঢুকে, AK-47 একটা গুলি হয়তো এখান থেকে ঢুকে গিয়ে মাথায় চলে গেছে। তো গুলি সহ আমরা AK-47 দেখলাম। অ্যাওয়ার্ড পেয়েছিলেন? অ্যাওয়ার্ড সিআরপিএফ থেকে একজন আমাকে এসি সাহেব এসে মিথুন সাহেব বললেন যে একটা দারুণ খবর জানি। কী খবর? বলছি ডিজি সিআরপিএফ আসছেন। আমি ডিজি সিআরপিএফ মানে বলে বিজয় কুমার সাহেব। আমি কেন? বলছে হেলিকপ্টার করে বিনপুর হাই স্কুল মাঠে নামবেন, আমরা হেলিপ্যাড তৈরি করছি, আপনাকে, অমলান সাহেবকে আর পুরো টিমটাকে উনি ফেলিসিটেট করবেন। বাহ। ঠিক আছে। তো এটা আমার জীবনে, আমি জানি না অমলান সাহেব কী বলবেন, কিন্তু আমার জীবনে খুব সামান্য চাকরি করে থেকে ওঠা সাব ইন্সপেক্টর থেকে আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল। তো আমরা দাঁড়িয়ে রইলাম, দেখলাম বাই বাই করে পৃথিবীর হেলিকপ্টার। সব থেকে বড় পুলিশ ফোর্স। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় পুলিশ ফোর্স এবং সবচেয়ে ডিসিপ্লিন ফোর্স, এবং এখন তো মানে ইন্টারনাল ল অ্যান্ড অর্ডারও ডিপ্লয় হচ্ছে বিভিন্ন জায়গায়। ঠিক। তো তার ডিজি এলেন, ঠিক আছে। এবং ওই ডিজিকে আমি ছবিতে দেখেছি, ওনার অনেক, উনি সাইকেলে করে অফিস যান, ওনার অনেক গল্প শুনেছি আর কি, মিথ, কাইন্ড অফ মিথ। তো আমাদের প্রবীণ ত্রিপাঠী সাহেবও এলেন, এসে উনি হেলিকপ্টার থেকে নামলেন। তার আগে ওরা একটা প্রেজেন্টেশন তৈরি করে দিল টিভিতে, ওটা দেখালো। দেখার পরে আমাদেরকে জড়িয়ে ধরলেন, যে হ্যাভ ডান এ স্প্লেন্ডিড জব আপনাদের টিম। 2 পর্বে টিভিতে আপনারা যা দেখলেন কেস ডায়েরির এর পরবর্তী অংশ অর্থাৎ বিস্তারিত আপনারা দেখবেন নিউজ18 বাংলা ইউটিউবে। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।